ছবির শুরুতে এমন একজন মানুষকে দেখানো হয় যে আর জীবনে বেঁচে থাকতে চায় না। এই লোকটার নাম হচ্ছে কুন্তল। কুন্তলের ভাই বাবাই একটা চিটফান্ডে কাজ করত। চিটফান্ডে কাজ করার দরুন অনেক লোকের কাছ থেকে সে টাকা নিয়েছিল তাদের জীবন পরিবর্তন করবে বলে, কিন্তু চিটফান্ড সবাইকে ঠকিয়ে বন্ধ হয়ে যায়। এরপর লোকেরা বাবাইয়ের কাছে এসে টাকা চাইতে থাকে আর বাবাইকে অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। এরপরে কুন্তলের মা প্যারালাইজড হয়ে যান। এদিকে কুন্তল বেকার, সে কিছু টাকা ধার করে তার মায়ের চিকিৎসার জন্য, কিন্তু পাওনাদারের টাকা সে সময় মতো দিতে পারে না। তাই কুন্তল আর বেঁচে থাকতে চায় না, আত্মহত্যা করবে বলে সে ট্রেন লাইনে চলে আসে। সেখানে কুন্তলের দেখা হয় সুদর্শনের সাথে। এই সুদর্শন হলো এলআইসির এক এজেন্ট। সুদর্শন কুন্তলের কাছ থেকে তার আত্মহত্যা করতে আসার কারণ জানতে পারার পর তাকে একটা স্কিম শোনায়, আর সেটা হলো কুন্তলকে একটা পলিসি নিতে হবে যার প্রিমিয়াম হচ্ছে বছরে 50,000 টাকা। এই প্রিমিয়াম স্টার্ট করার কিছুদিনের মধ্যে যদি কুন্তল মারা যায় তাহলে নমিনির হাতে চলে আসবে পুরো 10 লক্ষ টাকা। তবে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে হবে। সুদর্শন কুন্তলকে বলে, ওই পলিসির নমিনিতে আমার বোন কুসুমের নাম তোমাকে লিখতে হবে। আমার বোনের হাটে দুটো ফুটো আছে, ওর চিকিৎসার জন্য 5 লাখ টাকা দরকার। তুমি মারা যাওয়ার পর যখন 10 লাখ টাকাটা পাবো তার মধ্যে 5 লাখ টাকা আমার বোনের চিকিৎসার জন্য খরচ করব, আর বাকি টাকাটা তোমার ধারদানা মিটিয়ে যতটুকু বাঁচবে সেটা তোমার মায়ের নামে থাকবে। প্রথমে কুন্তল সুদর্শনের এই পলিসি নিতে রাজি না হলেও পরে আর উপায় না পেয়ে পলিসি নিতে রাজি হয়। এরপর এলআইসির প্রিমিয়াম অর্থাৎ 50,000 টাকা জোগাড় করার জন্য সুদর্শন একজন লোকাল নেতা সাদেক আলীর কাছে কুন্তলকে নিয়ে যায়। সেখানে গিয়ে সুদর্শন তাদের প্ল্যানের ব্যাপারে সমস্ত কিছু ওই সাদেক আলীকে জানায় আর তার কাছ থেকে টাকা ধার চায়। সাদেক আলী জিজ্ঞেস করে কত টাকা। সুদর্শন কোনো কিছু বলার আগে কুন্তল বলে ওঠে 1 লাখ টাকা। সাদেক আলী তাদেরকে ওই টাকাটা দিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে সুদর্শন কুন্তলকে জিজ্ঞেস করে তুমি অতিরিক্ত টাকা চাইলে কেন। তখন কুন্তল বলে মায়ের দেখভাল করার জন্য একজন ফুল টাইম আয়া রাখতে হবে, তাছাড়া মায়ের চিকিৎসার জন্য যতটুকু টাকা ধার নিয়েছিলাম সেটাও মারা যাওয়ার আগে শোধ করে দিব। এরপরে একদিন কুন্তল তার মায়ের জন্য ওষুধ কিনতে যায় দোকানে। সেই দোকানে আলো নামের একটি মেয়েও এসেছিল ওষুধ কিনতে। কুন্তল ওষুধ কেনার পর দোকানদারকে টাকা দেয়, কিন্তু দোকানদারের কাছে খুচরো না থাকায় দোকানদার তাকে ফেরত দিতে পারছিল না। ওদিকে আলো যে ওষুধগুলো কিনতে এসেছিল তার মধ্যে একটা ওষুধের দাম বেড়ে যাওয়ায় আলো সেই ওষুধটা কিনতে পারে না, কারণ তার কাছে টাকা কম ছিল। সেই সময় সুদর্শন কুন্তলকে ফোন করে, সমস্ত কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি এলআইসি অফিসে এসো। কুন্তল বলে আমার কাগজপত্র ঢোকানো হয়ে গেছে, আমি এইমাত্র বেরোচ্ছি। এরপর কুন্তল দোকানদারকে বলে যে টাকাটা আমি ফেরত পেতাম সেটা ওনার সাথে অ্যাডজাস্ট করে দিন। কথাটা শুনে আলো বলে থ্যাঙ্কস, আর কুন্তলকে জিজ্ঞেস করে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কুন্তল বলে ইন্টারভিউ। আলো বলে এই যে আপনি কাউকে ফোনে বললেন সমস্ত কাগজপত্র ঢোকানো হয়ে গেছে, তার মানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কুন্তল আর কি বলবে ভেবে না পেয়ে বলে হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আলো কুন্তলের কাছ থেকে তার ফোন নাম্বার চায়। এরপর কুন্তল এলআইসি অফিসে যায়। সেখানে ইন্স্যুরেন্সের একজন অফিসার সুদর্শনকে কোনায় ডেকে নিয়ে গিয়ে আস্তে আস্তে বলে এ টাকা মেনে নেওয়ার তালে নেই তো। সুদর্শন মাথা নাড়িয়ে বলে না। এরপর কুন্তল ওই এলআইসি ফর্মে নমিনিতে সুদর্শনের বোন কুসুমের নাম লেখে। সেদিন সন্ধ্যার সময় সুদর্শন কুন্তলকে বলে পলিসির কাগজ আসতে কিছুদিন সময় লাগবে, তার মধ্যে তুমি তোমার আত্মহত্যার প্ল্যানিং করা শুরু করো, যেটাকে দেখে অ্যাক্সিডেন্ট মনে হয়। কুন্তল বলে সামনের বুধবার আমার জন্মদিন। যা শুনে সুদর্শন বলে তার মানে আর 7 দিন পরে, তাহলে তো বেশ ভালোই হয়েছে, শুভ দিনে শুভ কাজটা সেরে ফেলো। পরের দিন আলো কুন্তলকে ফোন করে বলে চিনতে পারছেন, আমি আলো বলছি, ওই যে ওষুধ দোকানে দেখা হয়েছিল। কুন্তল বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, বলুন। আলো কুন্তলকে জিজ্ঞেস করে আপনার ইন্টারভিউটা কেমন হলো। কুন্তল আর কি বলবে বুঝে উঠতে না পেরে বলে হ্যাঁ ভালো হয়েছে, বোধহয় চাকরিটা পেয়ে যাব। এরপর আলো বলে আজকে বিকাল 4:30টার সময় ওই ওষুধ দোকানের কাছে আসুন, সেদিকে আমি পড়াতে যাই, আপনাকে আপনার টাকাটাও দিয়ে দিব। এরপর বিকালবেলা কুন্তল যায় আলোর সাথে দেখা করতে। ওষুধ কেনার সময় অ্যাডজাস্টমেন্টের টাকাটা আলো কুন্তলের হাতে দেয়। কুন্তল নিতে চায় না, কিন্তু আলো জোর করে তাকে ধরিয়ে দেয়। এরপর আলো কুন্তলকে জিজ্ঞেস করে যে ইন্টারভিউটা তুমি দিয়েছিলে চাকরি হলে কোথায় হবে। কুন্তল বলে বিদেশে। দুজনের মধ্যে কথা এগোতে থাকে। এক পর্যায়ে আলো কুন্তলকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ঘরে কে কে আছে। কুন্তল বলে আমি এবং আমার মা, তবে আমার মা প্যারালাইজড। আলো বলে আপনি আপনার মাকে এই অবস্থায় ছেড়ে বিদেশে চলে যাবেন। কুন্তল বলে আমার এক বন্ধু আছে, সে আমার মায়ের দেখভাল করবে। আলো বলে সে যে আপনার মায়ের দেখভাল করবে তার কি গ্যারান্টি আছে। এই কথা শুনে চিন্তায় পড়ে যায় কুন্তল। এরপর আগামী কয়েকদিন আলো এবং কুন্তল একে অপরের সাথে দেখা করে এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু কুন্তল কোনোদিন তার সুইসাইড করার প্ল্যানিংটার ব্যাপারে আলোকে জানায় না। কুন্তল আলোকে শুধু এটুকু জানায় আগামী বুধবার তার জন্মদিনের দিন সে বিদেশে চলে যাবে। আর এদিকে রোজ সকালা সুদর্শন কুন্তলকে নিয়ে বেরিয়ে পড়ে প্ল্যানিং করতে কিভাবে সুইসাইড করলে তা অ্যাক্সিডেন্টাল ডেথ বলে মনে হবে। এরপর একদিন কুন্তল এবং সুদর্শন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে প্ল্যানিং করার সময় কুন্তল হঠাৎ দেখতে পায় একটা মেয়ে জলে ডুবে যাচ্ছে। কুন্তল জলে ঝাঁপ দিয়ে সেই মেয়েটিকে বাঁচায়। মেয়েটিকে বাঁচানোর পর কুন্তল জানতে পারে সেই মেয়েটিকে তার বয়ফ্রেন্ড চিট করেছে, সেই জন্য সে আত্মহত্যা করতে এসেছে। এই কথা শুনে কুন্তল তাকে বলে এইসব উল্টাপাল্টা কারণের জন্য
সুইসাইড না করে নিজের স্বপ্নের জন্য বাঁচো, নিজের ফ্যামিলির জন্য বাঁচো এবং সর্বোপরি নিজের জন্য বাঁচো। এই কথাগুলো শুনে মেয়েটির মন পরিবর্তন হয়। ওদিকে কুন্তলের মুখে এইসব বেঁচে থাকার জ্ঞান শুনতে পেয়ে সুদর্শন ভাবতে থাকে তাহলে কুন্তল মরার প্ল্যান ক্যান্সেল করে দিবে না তো। সেই জন্য সুদর্শন আত্মহত্যা করার জন্য কুন্তলকে আরো মোটিভেট করতে থাকে। এরপর কুন্তলের জন্মদিনের আগের দিন রাত্রে আলো কুন্তলকে জিজ্ঞেস করে কাল তোমার ফ্লাইট কখন? তখন কুন্তল বলে টিকিট এখনো দেয়নি কোম্পানি, মনে হয় রাত্রিবেলার দিকে হবে। তখন আলো বলে তাহলে কাল বিকাল 5টার সময় একবার দেখা করো, তোমার জন্মদিনও সেলিব্রেট করা হয়ে যাবে, তারপর তুমি এয়ারপোর্টের দিকে চলে যাবে আর আমি টিউশনে। এই কথাগুলো বলতে বলতে আলোর মাথা ঘোরায়, মাথা ঘুরিয়ে পড়ে যেতে যাবে, ঠিক এমন সময় কুন্তল আলোকে ধরে ফেলে। তখন কুন্তলের মাথায় আইডিয়া আসে যদি চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ি তাহলে সেই মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল ডেথ বলে মনে হবে। এরপর কুন্তল আলোকে গাড়িতে তুলে দিয়ে নিজের বাড়ি ফিরে এসে দেখতে পায় সুদর্শন তাকে জানাতে এসেছে যে তাদের পলিসির কাগজটা চলে এসেছে। তখন কুন্তল সুদর্শনকে তার মরার প্ল্যানটা শোনায় আর সুদর্শনও বেশ খুশি হয়। পরের দিন কুন্তল শেষবারের মতো আলোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আলো আসছে না দেখে কুন্তল আলোকে ফোন করে। তখন আলো বলে আমার শরীর খারাপ, তাছাড়া আর যেহেতু সারা জীবন তোমার সাথে দেখা হবে না তাহলে আজ আর দেখা করে আমি কি করব। কুন্তল বুঝতে পারে আলো দুঃখ এবং অভিমানে এই কথাগুলো তাকে বলল। কিছুক্ষণ ভেবে কুন্তল স্থির করে যে সে আর আত্মহত্যা করবে না, বরং জীবনে প্রতিকূলতার সাথে লড়ে সে আবার ঘুরে দাঁড়াবে। এরপরে কুন্তল সুদর্শনকে জানায় সে আর মরতে চায় না। তখন সুদর্শন বলে তাহলে আমার বোন কুসুমের কি হবে? কুন্তল বলে আপনি এতদিন শুধু কুসুমের নাম বলেছেন, ওর সাথে কোনোদিন পরিচয় করাননি। সে কি আদৌ এই পৃথিবীতে এক্সিস্ট করে? আর সাদেকের কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটা পরে ফেরত দিয়ে দিব। এই কথা বলে কুন্তল সেখান থেকে চলে যায়। এরপর সুদর্শন সাদেককে ফোন করে। সাদেক বলে সুইসাইড কত দূর? সুদর্শন বলে কুন্তল মরবে না। তখন সাদেক বলে তাহলে আমার টাকা কি হবে? সুদর্শন বলে কুন্তলকে মারতে হবে। এরপর কোনো রকম করে আলোর বাড়ির ঠিকানা জোগাড় করে কুন্তল আলোর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে আলোকে বলে বিদেশের চাকরিটা ছেড়ে দিলাম, কোথাও যাচ্ছি না, এখানে থাকবো মায়ের জন্য এবং তোমার জন্য। কথাটা শুনে আনন্দে হ্যাপি বার্থডে বলে আলো কুন্তলকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় আলোর দাদা সেখানে চলে আসেন। আলোর দাদা আর কেউ নয়, হলেন সুদর্শন। আসলে আলোর ডাকনাম হলো কুসুম। এই কুসুমের হাটে ফুটো আছে, যার অপারেশনের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সুদর্শন। এই সুদর্শন এবং কুন্তল একে অপরকে দেখে চমকে ওঠে, কিন্তু এমন ভান করে যেন কেউ কাউকেই চেনে না। এরপর সুদর্শন কুন্তলকে আড়ালে নিয়ে গিয়ে বলে এবারে বিশ্বাস হলো তো আমার বোন আছে কি নেই? এরপরে সুদর্শন কুন্তলকে বলে আগামী মাসের 3 তারিখ কুসুমের অপারেশন না হলে সে আর বাঁচবে না। সুইসাইড করলে 9 থেকে 10 দিন সময় লাগে ডেথ বেনিফিটের টাকাটা হাতে পেতে। হাতে আছে মাত্র আর 18 দিন, তার মধ্যে 17, 18, 19, 20 এই 4 দিন তোমাকে সময় দিলাম। 4 দিনের মধ্যে অপারেশনের টাকা জোগাড় করো। আর হ্যাঁ, আমি সামান্য LICর এজেন্ট হতে পারি, কিন্তু আমার বোনকে বাঁচাতে কাউকে খুন করতেও আমার হাতটা কাঁপবে না। এমনকি সুদর্শন কুন্তলকে এটাও বলে 4 দিনের মধ্যে যদি তুমি টাকা জোগাড় করতে না পারো তাহলে তারপরের দিন থেকে আমাকেই মাঠে নামতে হবে। এরপর কুন্তল এক এক করে তার পরিচিত লোকেদের নাম খাতায় লেখা শুরু করে আর তাদের সাথে যোগাযোগ করে। প্রথমে যায় একটা ব্যাংকে লোন নেওয়ার জন্য। ব্যাংকের ম্যানেজার বলে যদি তুই আমাকে 20,000 টাকা মাইনের চাকরির অফার লেটার দিস তাহলে আমি তোকে ইনস্ট্যান্ট লোন পাইয়ে দিব। তাই নিরাশ হয়ে ফিরতে হয় কুন্তলকে। এরপর কুন্তল বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করা শুরু করে, কিন্তু কোনো জায়গায় চাকরি পায় না। এরপরে কুন্তল তার পরিচিত এক বান্ধবীকে ফোন করে তার কাছ থেকে টাকা ধার চায়, কিন্তু তার বান্ধবী বলে হার বেবি ইজ অন দা ওয়ে, তাকে এখন বুঝে সুঝে চলতে হয়। তখন কুন্তল বলে তোর কোম্পানিতে একটা 20,000 টাকার মাইনের চাকরি পাইয়ে দিবি? তখন তার বান্ধবী বলে তোকে পরে ফোন করে জানাচ্ছি। দেখতে দেখতে 4 দিন পেরিয়ে যায়। তাই সুদর্শন এবার কুন্তলকে মারার চেষ্টা করে। কখনো বাস থেকে ঠেলে দিয়ে মারার চেষ্টা করে, আবার কখনো শর্ট সার্কিট করে মারার চেষ্টা করে, কিন্তু কুন্তল বেঁচে যায়। কুন্তল সুদর্শনকে বলে তুমি একদম ঠিক করছো না, যে পাপ তুমি করছো তার প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতেই হবে। পরের দিন কুন্তল একটা ইন্টারভিউ দিতে যায়। সেই সময় সুদর্শন তাকে ফোন করে আর ফোনে কান্নাকাটি করে। তখন কুন্তল ভাবে তাহলে আলোর বোধহয় কিছু হয়ে গিয়েছে। তখন কুন্তল ইন্টারভিউ ছেড়ে দৌড়ে দৌড়ে আসে আলোর বাড়িতে। বাড়িতে ঢুকতে যাবে এমন সময় অনেকগুলো ইট উপর থেকে নিচে পড়ে। অল্পের জন্য বেঁচে যায় কুন্তল। কুন্তল উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সুদর্শন। আসলে সুদর্শন কুন্তলের উপর ইট ফেলে তাকে মারতে চেয়েছিল। কুন্তল রেগে উপরে উঠে যায়। ঠিক সেই সময় আলো সেখানে চলে আসে আর কুন্তলকে বলে আমি তো ভাবলাম তুমি চাকরি নিয়ে বিদেশে চলে গেছো। কুন্তল বলে না, কোথাও যাইনি, তোমার দাদাই ফোন করে ডাকলো। তখন আলো বলে দাদা তুই আমাকে আগে থেকে জানালি না কেন? আচ্ছা কুন্তল যখন এসে গিয়েছে তার জন্য ভাত বসিয়ে দিই, সে দুপুরে খেয়ে চলে যাবে। এই বলে আলো চলে যাওয়ার পর কুন্তল সুদর্শনকে বলে অল্পের জন্য মিস হয়ে গেল তাই না?
কথায় আছে না, রাখে হরি মারে কে। নেক্সট টাইম প্ল্যানিংটা আরো একটু স্ট্রং করতে হবে, চেষ্টা চালিয়ে যাও। পরের দিন কুন্তল আর একটা ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার চাকরিটা হয় না। ঠিক সেই সময় কুন্তলের ওই বান্ধবী কুন্তলকে ফোন করে জানায়, আমাদের অফিসের একজন স্টাফ দুদিন আগে মারা গিয়েছেন, ওনার পোস্ট খালি আছে, সেই পোস্টে একজনকে লাগবে, আগামীকাল 2:30টার সময় ইন্টারভিউ, তুই সঠিক সময় ইন্টারভিউ দিতে চলে আয়, সম্ভবত তোর চাকরিটা হয়ে যাবে। এদিকে কুসুমের অপারেশনের দিন এগিয়ে আসছে। কুন্তল যদি ইমিডিয়েট না মরে তাহলে ডেথ সার্টিফিকেট জমা করে পলিসি টাকা পেতে পেতে সামনের মাসে 3 তারিখ পেরিয়ে যাবে। এদিকে সাদেক আলী টাকা নেওয়ার জন্য সুদর্শনকে হুমকি দিতে থাকে। পরের দিন কুন্তল যখন ইন্টারভিউ দিতে বাড়ির বাইরে বের হয়, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে কুন্তলের মাথায় লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে আমরা সুদর্শনকে দেখতে পাই। এই সুদর্শন সাদেক আলী লোকেদের নিয়ে কুন্তলকে মেরে অজ্ঞান করে একটা কনস্ট্রাকশনরত বহুতলে নিয়ে আসে। আসলে সুদর্শনের টার্গেট হচ্ছে বহুতল থেকে কুন্তলকে ফেলে মারা, যেটাকে দেখে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে মনে হয়। জ্ঞান ফেরার পর কুন্তল সুদর্শনকে বলে, ও তুমি তাহলে এই কাজটা করেছো? তুমি জানো আজকে তুমি আমার কত বড় ক্ষতি করেছো? যদি তুমি আজকে এটা না করতে তাহলে আমার আজকে চাকরিটাও হয়ে যেত আর আমি লোনটাও পেয়ে যেতাম। এরপর দুজনের মধ্যে মারপিট শুরু হয়। মারপিটের এক পর্যায়ে সুদর্শন নিচে পড়ে যেতে যাবে, এমন সময় কুন্তল তাকে বাঁচায় আর জড়িয়ে ধরে। এরপর সুদর্শন বুঝতে পারে সে অনেক বড় ভুল করতে যাচ্ছিল। এই কুন্তলই তার বোনকে বাঁচানোর জন্য দিনরাত লড়ে যাচ্ছে। দাদা হয়ে তার বোনকে বাঁচানোর জন্য তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে অনেক বড় পাপ করতে যাচ্ছিল সে। এরপর সুদর্শন ঠিক করে নিজের বোনকে বাঁচাতে নিজেই মরবে। পরের দিন আলো ঘুম থেকে উঠে দাদা দাদা বলে ডাক দেয়, কিন্তু তার দাদা কোনো সাড়া দেয় না। তখন সে তার দাদার রুমে গিয়ে একটা কাগজ দেখতে পায়। কাগজে লেখা ছিল, আমি একটা পলিসি নিয়েছি, নমিনি করে যাচ্ছি সাদেককে। সাদেক আমার ভালো বন্ধু, আমার মৃত্যুর পর সাদেকের টাকাও শোধ হয়ে যাবে আর বাকি টাকাটা সাদেক তোর চিকিৎসার জন্য খরচ করবে। কুন্তল সব জানে, আমি চলে গেলাম। এরপর আলো তার দাদাকে ফোন করতে গিয়ে দেখতে পায় তার দাদা ফোনটা ঘরেই ফেলে গিয়েছে। সেই ফোন ঘেটেই কুসুম কুন্তলের একটা ভয়েস মেসেজ পায়। ভয়েস মেসেজে কুন্তল বলেছে, সুদর্শন দা, তোমার আর আমার লড়াই কিন্তু এক, তোমার কুসুম আর আমার আলোকে বাঁচানো। আলোকে নিয়ে আলোর জন্য বাঁচতে চেয়েছি, আলোকে ছাড়া নয়। তোমার বোনকে তোমার থেকে আলাদা হতে দেব না, তাই পলিসির পেপারটা খাটেই রেখে এসেছি। আলো যদি জিজ্ঞেস করে কুন্তল কোথায়, তাহলে বলে দিও বিদেশের চাকরিটা সে নিয়ে নিয়েছে। আর আমার মায়ের খেয়াল রেখো। চলি বন্ধু, ভালো থেকো। এই দুই ঘটনার পর কুসুম নিজেকেই অপরাধী বলে মনে করে। তার দুই কাছের মানুষ যদি আর এই পৃথিবীতে না থাকে তাহলে সে আর বেঁচে থেকে কি করবে। তাই তখনই সে একগাদা ঘুমের ওষুধ খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। ওদিকে কুন্তল একটা গাড়ির সামনে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে গেলে ওই গাড়ির ড্রাইভার কোনো রকম করে গাড়ি থামিয়ে দেয়। আর এই ড্রাইভার হলো ওই মেয়েটা যাকে কুন্তল একবার আত্মহত্যা করার হাত থেকে বাঁচিয়েছিল। এরপর কুন্তল ওই মেয়েটিকে সমস্ত ঘটনা জানায়। মেয়েটি বলে যে আমাকে একদিন সঠিক রাস্তা দেখিয়েছিল, আজকে সে নিজে ভুল রাস্তায়। কুন্তল বলে, সুদর্শনদা হয়তো এতক্ষণে আমার ভয়েস মেসেজটা পেয়ে গিয়েছেন। তখন মেয়েটা বলে, তুমি তাদেরকে ফোন করে জানিয়ে দাও যে তুমি ঠিক আছো। এরপর কুন্তল সুদর্শনকে ফোন করতে গিয়ে দেখে সুদর্শন তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। ভয়েস মেসেজে সুদর্শন বলেছে, আমার বোনটাকে একটু দেখিস, ও তোকে ছাড়া সুখী হবে না। সেটা বুঝতে আমার একটু দেরি হয়ে গেল। পলিসিটা আমি আমার নামে করালাম আর সাদেক হচ্ছে নমিনি, ও তোকে টাকাটা দিয়ে দিবে আর তোরা সুখে থাকিস। এরপরে কুন্তল সুদর্শন এবং আলো দুজনকেই ফোন করে, কিন্তু কেউই ফোনটা ধরে না। তখন ওই মেয়েটা কুন্তলকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বলতে পারো আত্মহত্যা করার জন্য সুদর্শনদা কোথায় যেতে পারে? তখন কুন্তলের মনে পড়ে যায় একবার আত্মহত্যার প্ল্যানিং করার সময় সুদর্শন তাকে বলেছিল সবচেয়ে ভালো হচ্ছে অন্যমনস্কভাবে সাইকেল নিয়ে ট্রেনের সামনে চলে আসা। কথাটা মনে পড়ার সাথে সাথে কুন্তল ওই মেয়েটিকে নিয়ে পাশের এক স্টেশনে যায়। স্টেশনে গিয়ে তারা সুদর্শনকে খুঁজে পায় এবং আত্মহত্যা করা থেকে আটকায়। এরপরে সুদর্শন কুন্তলের কলার ধরে জিজ্ঞেস করে, নিজেও মরছ না আর আমাকেও মরতে দিচ্ছ না, ব্যাপারটা কি? তখন কুন্তল বলে, আলো যেমন আমাকে ছাড়াও বাঁচবে না, ঠিক তেমনি তার দাদাকে ছাড়াও বাঁচবে না। তারপর কুন্তল সুদর্শনকে বলে, আমি আলোকে অনেকবার ফোন করেছি কিন্তু আলো ফোন ধরছে না। এরপরে তারা তিনজন মিলে সুদর্শনের বাড়িতে এসে সেখানে বন্ধ দরজা ভেঙে অজ্ঞান আলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে বলেন, ওর পেট থেকে ওয়াশ করে সমস্ত ওষুধ বের করে দিয়েছি, কিন্তু ইমিডিয়েট ওর হার্টের সার্জারি করতে হবে, না হলে হয়তো ওকে বাঁচানো যাবে না। আপনারা তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করুন। এরপর সুদর্শন চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা সে কোথা থেকে জোগাড় করবে। ঠিক সেই সময় পিছন থেকে এক বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিকাশ সেনগুপ্তের আওয়াজ পাওয়া যায়। আসলে এই বিকাশ সেনগুপ্ত হলো ওই মেয়েটির বাবা। মেয়েটি তার বাবাকে ফোন করে এখানে ডেকেছে। বিকাশ সেনগুপ্ত বলেন, এই অপারেশনের টাকা আমি অলরেডি জমা করে দিয়েছি। যেহেতু কুন্তল সেদিন আত্মহত্যা
করার হাত থেকে তার মেয়েকে বাঁচিয়েছিল, সেজন্য কৃতজ্ঞতার স্বরূপ হিসেবে এই অপারেশনের টাকা তিনি দিয়েছেন। এরপর অপারেশন শুরু হয়। অপারেশন সাকসেসফুল হওয়ার পর বিকাশ সেনগুপ্ত কুন্তলকে ডেকে বলেন, আমার কোম্পানিতে একটা পোস্টে চাকরি আছে, আমি চাই সেটা তুমি করো। তারপর তিনি সুদর্শনকে বলেন, আমার কোম্পানিতে আমি একটা গ্রুপ ইন্স্যুরেন্স করাতে চাই, আমি চাই সেটা তুমি হ্যান্ডেল করো, তবে একটা শর্ত আছে। আর শর্তটা হলো সার্ভাইভাল বেনিফিট যেন ডেথ বেনিফিটের থেকে বেশি হয়। আর এখানেই ছবিটার হ্যাপি এন্ডিং হয়।